আসসালামু আলাইকুম। ঢাবি বি ইউনিটে যে তিনটা সাবজেক্টের পরীক্ষা হয় অর্থাৎ বাংলা, ইংরেজি এবং জিকে, আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টেরই ইংরেজি নিয়ে সমস্যা। অনেকের বেসিকের সমস্যা, আবার অনেকেই এরকম ধরনের চিন্তা ভাবনা করে যে আমি যদি ইংরেজি রিটেনে ভালো একটা ফলাফল প্রত্যাশা করি তাহলে কি আমার খুব বেশি অ্যাডভান্সড ইংলিশ ব্যবহার করতে হবে? শোনো, প্রত্যেকটা ক্যান্ডিডেটই চায় ভালো একটা রেজাল্ট, প্রত্যেকেই নিজের স্বপ্ন পূরণ করতে চায় এবং এর জন্য তারা নিজের বেস্টটা দিতে প্রস্তুত থাকে। কিন্তু এমন একটা স্টুডেন্ট যে 14 থেকে 15 ঘন্টা পড়ছে, 14 থেকে 15 ঘন্টা কিন্তু অনেক, কিন্তু সে কোনো ধরনের টেকনিক্স অ্যাপ্লাই করছে না যাতে তার পড়াগুলো মনে থাকে, তাহলে এত করে লাভ আছে? তার জন্য কি পড়াগুলো খুব বেশি ইফেক্টিভ হবে? অবশ্যই না। কিন্তু এমন একটা স্টুডেন্ট যে 9 থেকে 10 ঘন্টা পড়ছে, অনেক ধরনের টেকনিক্স অ্যাপ্লাই করছে, সে নিজেকে এনশিওর করছে যাতে তার পড়াগুলো মনে থাকে এবং এর জন্য তার পড়াগুলো অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে। কার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি বলো তো? অবশ্যই দ্বিতীয় যে স্টুডেন্টের কথা বললাম এই স্টুডেন্টের। এই জন্য আমি বলবো যতটুকুই পড়ো, যতক্ষণই পড়ো, এটা নিজেকে এনশিওর করো যে তোমার পড়াগুলো মনে থাকছে, পড়াগুলো তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে। তো আমি আজকে মূলত কিছু টেকনিক্স শেয়ার করব এবং বেসিক টু প্রো এই রাস্তাটাতে যেন তোমাদের জন্য ক্লিয়ার হয়, এই জিনিসটা তোমাদেরকে এনশিওর করা। অনেকেই দেখা যায় যখন গ্রামার পড়ে, গ্রামারে তো আমরা বিভিন্ন ধরনের রুলস সম্পর্কে জানি, রুলস মুখস্থ করতে চাই। এই যে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ভুলের কারণে তুমি যতক্ষণই পড়ো না কেন তুমি অনেক বেশি পিছিয়ে থাকছো, তুমি যে ফলাফলটা প্রত্যাশা করছো সেটা তুমি অর্জন করতে পারছো না। এজন্য সাবধান, বারবার বলছি সাবধান হয়ে যাও এবং এখন থেকে পড়াগুলো সুন্দর মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। শুধুমাত্র গুছিয়ে নেওয়া না, তুমি কোন অবস্থানে আছো, তোমার বেসিকে কতটুকু সমস্যা, কোন কোন টপিক্সে তোমার বেশি সমস্যা, সব কিছু আইডেন্টিফাই করো। না হলে হুটহাট একটা টপিক্স ধরে পড়া শুরু করলে তাহলে কিন্তু দেখবি যে না, সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। এখন তোমার প্রথম কাজটাই হবে প্রশ্ন অ্যানালাইসিস করা। এটা আমি বারবার বলি, এই ভিডিওতেও বলছি। এবং যে যে টপিকস থেকে প্রশ্ন আসে তুমি দেখো ওই টপিকসগুলোর মধ্যে কোন কোনগুলোতে তোমার সমস্যা বেশি এবং সেগুলো তুমি প্রথম থেকে পড়া শুরু করো। আর এই যে মুখস্থ করার কথা বললাম, অনেকেই রুলস মুখস্থ করতে চায়, যার কারণে হয়তো বা একটা খুবই কম সময়ের জন্য তারা ভালো একটা ফলাফল পায়, কিন্তু এটা তাদের ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো কিছু বয়ে আনে না। এজন্যই বললাম যে আমি কিছু টেকনিক্স শেয়ার করব, সেগুলো আমি একটু পর শেয়ার করছি। আগে কিছু বেসিক কথা আসি। অনেকেই মনে করে যে ইংরেজি টেক্সট বুক থেকে কি আর প্রশ্ন আসে, টেক্সট বুক না পড়লে হবে, কিন্তু মনে রেখো টেক্সট বুক কিন্তু একটা তোমার বেস তৈরি করবে। এজন্য টেক্সট বুককে কখনোই অবহেলার সহিত দেখবে না। টেক্সট বুক থেকেও কিন্তু প্রশ্ন আসে, ন্যারেশন বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো। এই জন্য আগে টেক্সট বুক, এমন বলছি না আগে টেক্সট বুক কাভার করো তারপর অন্যান্য বইয়ে যাও, কিন্তু টেক্সট বুকটা মাস্ট পড়বে। টেক্সট বুক কীভাবে পড়বে? প্রথমে ধরো তুমি হচ্ছে প্যাসেজ কাভার করছো, প্যাসেজটা একবার রিডিং দেবে, রিডিং দেওয়ার পর তুমি বাংলা অনুবাদ পড়বে। এখন দেখবে যে এমন অনেক তোমার হচ্ছে ওয়ার্ড আছে যেগুলো মিনিং জানো না, সুন্দর মতো আন্ডারলাইন করে সেই ওয়ার্ডগুলোর মিনিং তুমি লিখে রাখবে। এবং অনেকেই দেখা যায় ওয়ার্ডগুলোর মিনিং বাংলায় লেখে, অনেকে আবার ইংরেজিতে লেখে। দেখা যায় যে ধরো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটার তো অনেক সিনোনিম আছে, তোমার জানা একটা সিনোনিম বা এমন কোনো তোমার সিনোনিম যেটা মুখস্থ করা ইজি, তো এরকম তুমি কোনো একটা সিনোনিম লিখে রাখলে, যেটা ইচ্ছা করতে পারো, কিন্তু এই জিনিসটা মাস্ট করো। পাশাপাশি যে ওয়ার্ডটার মিনিং তোমার মনে থাকছেই না সেটা তুমি স্টিকি নোটপ্যাডে লিখে দেয়ালে আটকে রাখো, বারবার করে দেখো, তাহলে তোমার জন্য অবশ্যই সুবিধা হবে। প্যাসেজ শেষে তোমার আরও অনেক কিছুই থাকে, যেমন প্যারাগ্রাফ, তারপর সামারি রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হয়তো বা এমসিকিউ থাকতে পারে। তো অনেক সময় দেখা যায় যে আমরা জাস্ট তোমার হচ্ছে প্যাসেজটা রিডিং দিয়ে মিনিং জানছি না, সে ওয়ার্ডগুলোর মিনিং জানছি, কিন্তু এটা করো না। আমি তোমাকে ওই যে বাংলা অনুবাদ পড়তে বলেছি, এই অনুবাদ পড়ার পাশাপাশি তুমি একটু নিজে কল্পনা করো, প্রত্যেকটা প্যাসেজকে গল্প আকারে কল্পনা করো। কারণ তোমার যখন টেক্সট বুক থেকে প্যারাগ্রাফ আসবে, ধরো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে প্যারাগ্রাফ এসেছে, তো তুমি ওই প্যাসেজটা পড়ার সময় ওভাবে মনোযোগ দাওনি, ওই যে বললাম গল্প আকারে একটু মনে রাখার চেষ্টা করো, সেটাও করোনি, জাস্ট তুমি যে ওয়ার্ডগুলো মিনিং জানো না সেগুলো ভালো করে পড়েছো। তখন কি হবে বলো তো, তোমার নেলসন ম্যান্ডেলা সম্পর্কে যেহেতু আইডিয়া নেই, তুমি ভালো মতো লিখতে পারবে না। কিন্তু
তুমি যদি একটু সামারি রাইটিং প্র্যাকটিস করো, একটু গল্প আকারে প্যাসেজটা পড়ো, বা একটু মনে করার চেষ্টা করো যে হ্যাঁ নেলসন ম্যান্ডেলা তো এরকম এরকম করেছিলেন, তোমার সাল মনে রাখার দরকার নেই, তোমার তারিখ মনে রাখার দরকার নেই, জাস্ট গল্পটা মনে রাখো। তো এরকম করে তুমি প্রত্যেকটা প্যাসেজ কাভার করার চেষ্টা করো। ওই যে বললাম সামারি রাইটিং প্যারাগ্রাফ, পারলে প্রত্যেকটা প্যাসেজ থেকে এই জিনিসটা করার চেষ্টা করবে। এমন না যে প্রত্যেকটা প্যাসেজই ইম্পর্টেন্ট, তোমাকে দেখতে হবে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন আসি তুমি গ্রামার কিংবা ভোকাবুলারি কিভাবে প্র্যাকটিস করবে। ওই যে বললাম রুলসের কথা, রুলস মুখস্থ করতে যাবে না। তো রুলসের ক্ষেত্রে কি করবে, একটা নিয়ম পড়লে ওই নিয়মের উপর যতগুলো এমসিকিউ আছে প্র্যাকটিস করো, আবার আরেকটা নিয়ম পড়ো, ওই নিয়মের উপর যতগুলো এমসিকিউ আছে সেগুলো প্র্যাকটিস করো। এভাবে যখন কয়েকটা নিয়ম একসাথে হবে, ওই নিয়মগুলো একত্রিত করে যে এমসিকিউগুলো আছে তুমি সেগুলো প্র্যাকটিস করো। এরকম করতে করতে দেখবে যে না, রুলসগুলো তোমার আয়ত্তে চলে আসছে। আবার ধরো কিছুক্ষণ ইংরেজি পড়লে, তারপর তুমি বাংলায় চলে যাও, জিকে পড়ো, এখন তুমি আবার ইংরেজিতে ব্যাক করো, দেখো আগের রুলসগুলো তোমার কতটুকু মনে আছে, এমসিকিউ প্র্যাকটিস করতে যাও। তো এভাবে তুমি যদি টেকনিক্যালি এগো, তাহলে দেখবে যে না, আগের তুলনায় তুমি অনেক ভালো করতে পারছো। এখন আসি ভোকেবের ক্ষেত্রে। প্রিপোজিশনের কথা একটু বলি। আমার সবচেয়ে কঠিন লাগতো প্রিপোজিশন। কোথায় ওভার বসাবো, কোথায় অ্যাবাউট বসাবো, কোথায় অন, কোথায় ইন, কোথায় আপ, আমার কিচ্ছু মনে থাকতো না। প্রিপোজিশন আমি প্রায় 200 থেকে 300টা মুখস্থ করেছিলাম, কিন্তু বিশ্বাস করো পরীক্ষার হলে গিয়ে মানে পুরো মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কিচ্ছু মাথা থেকে বেরোবে না। এজন্য আমি তোমাদের খুবই ইজি একটা সলিউশন দেখিয়ে দিই। এই যে বইটি দেখতে পাচ্ছ, আনলকিং ভোকাবুলারি কনসেপ্ট অ্যান্ড কম্পোস্ট বাই আরিফ ইশতিয়াক ভাইয়া। তো এই বইটা তোমরা চাইলে কিনতে পারো। এই বইটা আমি যদি একটু দেখাই, দেখো এখানে লেখা আছে, আমি ছবি তুলে দেব। কোনো কিছু নিয়ে ভাবা, চিন্তা করা, কল্পনা করা, স্বপ্ন দেখা অর্থে তোমার হচ্ছে অ্যাবাউট ব্যবহৃত হয়। তো তুমি ধরো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করছো, তোমাকে প্রিপোজিশন বসাতে হবে। তো সেখানে তুমি ওই লাইনটার অনুবাদ করে দেখলে ওখানে কল্পনা করা বা স্বপ্ন দেখা এরকম কিছু বুঝিয়েছে। তখন তোমার মনে হবে আরে আমি তো এরকম পড়েছিলাম যে স্বপ্ন দেখা, তারপর হচ্ছে কল্পনা করা, এগুলো অর্থে অ্যাবাউট হয়। তো তুমি ওখানে অ্যাবাউট বসিয়ে দিতে। তো তুমি যত সহজভাবে সব কিছু আয়ত্তে আনার চেষ্টা করবে, দেখবে যে সেগুলো তত সহজেই তোমার মনে থাকছে। এছাড়াও তুমি এখানে দেখো ওভার, কোথায় কোথায় তুমি ওভার ব্যবহার করতে পারবে। তারপর হচ্ছে তোমার আফটার ব্যবহৃত হয়, যেমন সদৃশ বা স্বনাম অর্থে আফটার ব্যবহৃত হয়। ওই যে বললাম তুমি একটা বাক্যকে ট্রান্সলেট করলে, তখন বুঝলে যে না এখানে সদৃশ বা স্বনাম অর্থে কিছু একটা চেয়েছে, তখন তুমি আফটার ব্যবহার করতে পারবে। তো এরকমভাবে আমার মনে হয় যে সব কিছু মনে রাখা আসলে তোমার জন্য অনেক বেশি ইজি হবে। শুধুমাত্র তাই নয়, ধরো তুমি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস পড়ছো, দেখো এখানে অ্যাবভ বোর্ড, আমি সব কিছুর ছবি তুলে দেবো পাশে। অ্যাবভ বোর্ড মানে হচ্ছে তোমার ন্যায় বা সৎ ও খোলামেলা, অর্থাৎ লিগ্যাল, অনেস্ট অ্যান্ড ওপেন। তো এখানে তো শুধুমাত্র তুমি এতটুকু মুখস্থ করবে না, এখানে নিচে কিছু লেখা আছে, এই লেখাগুলো যখন তুমি একটু পড়বে তুমি নিজেকে বুঝাবে না এই জিনিসটার মানে এরকম, এখানে তো এই লেখাগুলো আছে, এই লেখাগুলোকে একটু বিশ্লেষণ তুলনায় সব কিছু আরও ইজি হয়ে যাচ্ছে। আবার তুমি এখানে ধরো সিনোনিম অ্যান্টোনিম পড়বে, এই জিনিসটা তো কারোরই মনে থাকতে চায় না আমার মনে হয়, না অনেকেরই মনে থাকতে চায়, আমার মনে থাকতো না। তো এখানে দেখো কোন কোন তোমার ওয়ার্ডের শুরুতে NOV এই 3টা লেটার আছে, সে ওয়ার্ডগুলো একসাথে করা হয়েছে। এবং এভাবে তুমি যখন সিনোনিম অ্যান্টোনিম পড়বে, তখন দেখবে যে না তোমার আগের তুলনায় ভালোই মনে থাকছে। তো এই বইটা তোমরা চাইলে কিনতে পারো। তোমরা যখন রিটেন প্র্যাকটিস করবে, চেষ্টা করবে যে ভুলগুলো হচ্ছে সেগুলো যাতে পরবর্তীতে আবার দেখতে পারো। অনেকেই দেখা যায় একবার ভুল হয়েছে, ওকে আমি দেখলাম, ফাইন, আর আমি ওভাবে দেখবো না, একবার দেখলেই তো হয়ে যাচ্ছে। না, তোমাকে বারবার ওগুলোর উপর চোখ বুলিয়ে নিতে হবে। তুমি দেখো কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, অ্যানালাইসিস করেছো, এখন প্যারাগ্রাফ, সামারি রাইটিং, তারপর হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করো। এবং যখন দেখবে যে না তোমার আসলে অনেক ভুল হচ্ছে, তখন ওই ভুলগুলো বারবার লেখো, কেন ভুল হচ্ছে সেগুলো তুমি আইডেন্টিফাই করো। তোমার কোনো ওয়ার্ডের বানান ভুল হচ্ছে, সেই ওয়ার্ডটা তুমি 5 বার লেখো, 10 বার লেখো। তারপর হচ্ছে তোমার গ্রামাটিক্যাল মিস্টেকস হচ্ছে খুব বেশি, ওই গ্রামারের তুমি রুলসটা দেখে আসো, ওই রুলসের উপর তুমি অনেকগুলো MCQ প্র্যাকটিস করে আসো। দেখবে এরকম করতে করতে তুমি ভালো একটা জায়গায় পৌঁছতে পারছো, অর্থাৎ তোমার ওই আগে যে বেসিক সমস্যা ছিল ওরকম একটা সমস্যা থাকছে না। আর চ্যাট জিপিটি, ধরো তুমি কোনো একটা কিছু বুঝছো না, চ্যাট জিপিটিকে দিলে যে ক্লাস 6-এর মতো করে বোঝাও, ক্লাস 7-এর মতো করে বোঝাও। এই জিনিসটা আমি খুব বেশি করতাম। ধরো প্যারাগ্রাফ লিখছো, কম্পোজিশন লিখছো, চ্যাট জিপিটিকে দাও যে আমার আসলে কোথায় কোথায় ভুল হয়েছে, আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি। তো এভাবে তুমি সামনের দিকে এগো।